আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আচ্ছা, এতগুলো বাচ্চা, শয়ে শয়ে বাচ্চা যে মারা যাচ্ছে, শিশু 6 মাস থেকে প্রায় 2-2.5 বছর পর্যন্ত হামে মারা যাচ্ছে, এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন রকম বিবৃতি আপনারা শুনেছেন? গঠনমূলক বিবৃতি অথবা কোনো তদন্তের আদেশ, তদন্ত কমিশন হোক? কেন হচ্ছে না? কারণ সব গাঁটসাট বাঁধা। আজকে আমি যা বলবো তাতে যদি বিএনপি সরকার এবং ইউনূস যদি মনে করে যে আমার নামে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করবে, তাহলে করতে পারে, কারণ আমার কাছে সলিড তথ্য প্রমাণ আছে। আমি আপনাদের বলি, কেন সরকার কোনো কথা বলছে না, আর কেনই বা এখন কালের কণ্ঠে হঠাৎ করে এই সমস্ত ইউনূসের বিরুদ্ধে বেরোতে আরম্ভ করলো? কেনই বা রাষ্ট্রপতি হঠাৎ মুখ খুললেন? আমি সবটাই বলবো। এগুলো আপনারা সব শুনেছেন, আমি সব বলেছি, তখন আপনারা কেবল আমাকে গালি দিয়েছেন। কিন্তু এখন আপনাদের পত্রিকায় সব একটা একটা করে বেরোচ্ছে। আমি শুধু আপনাদের একটু স্মৃতি উস্কে দিই, তার মধ্যে নতুন খবর যেটা আছে সেটা প্রথমে বলি, যে শিশু মৃত্যু নিয়ে সব কেন চুপ? এটা শেখ হাসিনা এটা করে গেছিলেন। এখন যে কোম্পানি এই টিকা দিত, তৈরি করত, সেই কোম্পানিকে ইউনূস বাদ দিয়ে দেন। বাদ দিয়ে তিনি বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে মানে গাঁটছাট বেঁধে নেন। গাঁটছাট বাঁধেন কি? সেই টাকা ছাড়া কিছু বোঝেন না। উনি যে টাকাটা নিয়েছেন সেটা হচ্ছে 128 কোটি টাকা। এই 128 কোটি টাকার বিনিময়ে তিনি শিশুদের হামের টিকা বার করার জন্য ওদের অনুমতি দেন, এবং সেই কোম্পানির কোনো রকম অভিজ্ঞতা ছিল না। ফলে সঠিক সময়ে তারা রিসার্চ করে সেই টিকা বার করতে পারেনি। এখন সেই কোম্পানিকে যখন ধরা হচ্ছে, সেই কোম্পানি বলছে আমি তো টাকা দিয়েছি 128 কোটি টাকা, সুতরাং আমার নাম বলতে পারবেন না। আমি কোম্পানির নাম জানি, কিন্তু তারা এখন বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে রয়েছে বলে আমি এখন বলছি না তাদের নাম। যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ওই নামটিও বলে দেবো, যে ওষুধ কোম্পানিটি এই 128 কোটি টাকা ঘুষ দিয়েছিল। এই যে এত টাকার এই যে লেনদেন হয়েছে, আপনারা কি মনে করছেন বিএনপি কিছু জানে না? বিএনপি সব জানে, এবং ভাগের টাকা সবার পকেটে গেছে। বিএনপি নেতাদের পকেটে গেছে এবং ইউনূসের পকেটে গেছে। ইউনূসের দোসর যারা আছে তাদের পকেটেও গেছে। এই যে 128 কোটি টাকা, এটাও কিন্তু বিএনপি সরকারের মন্ত্রীদের এবং যারা রয়েছে, সহযোগী রয়েছে, তাদের কাছে গেছে, যারা ব্যাপারটা জানে। আমি একটু আপনাদের এখানে বলি, সেটা হচ্ছে আমি একবার প্রথম বলেছিলাম যে আপনাদের এই যে বাংলাদেশে এখন ভারত এবং আমেরিকার মধ্যে একটা ওভারল্যাপিং সিস্টেমে কাজ হচ্ছে, মানে এ ওরটা দেখবে, ও ওরটা দেখবে। তো ওভারল্যাপিং সিস্টেমে কাজ করতে গিয়ে তখন ইউএস থেকে তখন রাষ্ট্রপতিকে বলা হয় যে আপনি এবার মুখ খুলুন, ইউনূসের বিরুদ্ধে মুখ খুলুন। রাষ্ট্রপতি তৎক্ষণাৎ একদম কাগজে একটা পরিষ্কার একটা ইন্টারভিউ দিয়ে দিলেন। ইন্টারভিউতে তিনি একেবারে ইউনূসকে একেবারে জামা কাপড় খুলে দিলেন। শুধু তাই নয়, এইবারেতে কালের কণ্ঠে আপনাদের গতকালকে একদম পর 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 বেরিয়ে গেল, সেটা হচ্ছে যে ইউনূসের অপকীর্তি। এতদিন চাপা রইল, হঠাৎ ইউনূসের অপকীর্তি কেন বেরোচ্ছে? সব হচ্ছে গিয়ে কিন্তু ওই আমেরিকা বাহাদুরের ইশারায়। আমি বরাবর বলি, এখন ইউএস মোটামুটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ কাজ করছে
ভারত সরকারের সঙ্গে, তার সঙ্গে জড়িয়ে আছে মার্কো রুবিও, জেডি ভান্স, এবং আর একটা সরকার যেটা আছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমাদের মার্কো রুবিও, জেডি ভান্সের সঙ্গে রয়েছে যে সেটা হচ্ছে আমাদের মার্কিন কংগ্রেস সমর্থন পুষ্ট হয়েই তারা এই কাজটি করছে। যে ডিপ স্টেটের কাজ এখানে শেষ, আমাদের যা পাওয়ার আমরা পেয়ে গেছি। কি পাওয়ার কথা ছিল এবং কি কার বদলে কি পেয়েছে। আপনাদের মনে আছে 12 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচনের আগে ঠিক 9 তারিখে তিনি একটি এগ্রিমেন্ট করেন, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট ইউএস গভর্নমেন্টের সঙ্গে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে যে সই সাবুত করা হয়েছে তাতে মোটামুটি বাংলাদেশকে ইউএস এর হাতে বেচে দেওয়া হয়েছে, কৃতদাস করে দেওয়া হয়েছে। ওখানে $12 বিলিয়ন একটা লেনদেন হয়েছে। $12 বিলিয়ন ইউনিসের সঙ্গে ইউএস এর $12 বিলিয়ন একটা চুক্তি হয়েছে। এই যে চুক্তি, এই চুক্তিটা পরে সবাই স্বীকার করেছে, আমরা জানতাম। পরে তো সবাই স্বীকার করলো এই চুক্তি আমরা জানতাম। জামাত জানতো কিনা এই 12 বিলিয়নের ব্যাপারটা, সেটা সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ আমি জানি না জামাতের ব্যাপারটা, আমি জানি না। কিন্তু বিএনপি সরকার, তারেক রহমান এবং এই মির্জা ফিরজা সবাই জানে। আর যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি বড় বড় কথা বলছেন, তিনিও জানেন। সবার পকেটে টাকা ঢুকেছে, কেউ বাদ নেই। এই 12 বিলিয়ন কেউ বাদ নেই, দিয়ে সমস্তটা তুলে দেওয়া হয়েছে ইউনুসের কাছে। মানে বাংলাদেশটাকে তুলে দেওয়া হয়েছে আমেরিকার কাছে। আচ্ছা, ইউনুস কি করেছে? আমি সময় সময় বলেছি, আপনাদের স্মৃতি উস্কে দিই। তখন তো আমার অনেক বাজে কথা বলেছিলেন। যেমন ইউনুস 8 তারিখে ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণ করার পর আপনার গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কর ফাঁকির পাশাপাশি 666 কোটি টাকা কর মুকুবের ব্যবস্থা করে নেন, একদম ঘরে মানে গদিতে বসার সঙ্গে সঙ্গে। তাছাড়া তার বিরুদ্ধে শাস্তিযোগ্য যে সমস্ত অপরাধগুলো ছিল তার মধ্যে 7টা ছিল যার শাস্তি ঘোষণা হয়ে গেছিল। সেগুলো সমস্ত তিনি বিশ্বের প্রথম ব্যক্তি যিনি নিজের শাস্তি নিজে মুকুব করেছেন। মানে অবিশ্বাস্য দ্রুতগতির সঙ্গে আপনার ওই মানব পাচার যেটা রিক্রুটিং এজেন্সি যেটা আছে সেটার সাইন হয়ে বেরিয়ে আসে। অথচ অনেক কোম্পানি লাইন দিয়ে পড়ে রয়েছে, তারা কিন্তু পায়নি। এই রিক্রুটিং এজেন্সির সমস্ত লোকজন মানে বিভিন্ন দেশে পাঠানোর জন্য তিনি কিন্তু বিভিন্ন দেশে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে সিইওদের সঙ্গে তিনি বৈঠক করতেন যে আমি বাংলাদেশ থেকে লোক পাঠাবো। ওনার টোটাল একটা হিসেব একটা পেয়েছিলেন, সেটা হচ্ছে 1043, না 1043 নয়, 7440 জনের একটা তালিকা ওনার তৈরি ছিল। তার মধ্যে মাত্র 146 জনকে উনি পাঠাতে পেরেছেন, বাকিদের পাঠাতে পারেননি। কারণ তার মধ্যেই আভ্যন্তরীণ গন্ডগোল লেগে গিয়েছিল, অন্য কোম্পানিগুলো আর নিতে সাহস পায়নি। এরপরে আছে গ্রামীণ ট্রাস্টের শপথ গ্রহণের, ঠিক যখন শপথ গ্রহণ হচ্ছে সেই সময় তার আগে দেখলেন না যে তিনি সমস্ত ট্রাস্টের পদ থেকে তিনি পদত্যাগ করলেন। আমি সেদিনই বলেছিলাম এই পদত্যাগ হচ্ছে নাটক। তিনি আবার সরকারে বসে তিনি আবার ওখানে জয়েন করবেন। আমার কথা কিন্তু সত্যি হয়েছিল, তিনি সরকারে বসে আবার সেখানে জয়েন করেছিলেন। তখন আপনারা বলেছিলেন সমস্ত আমি বাজে কথা বলছি। আচ্ছা, তারপরে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে যে কর দেওয়ার কথা ছিল সেই কর উনি সমস্ত মুকুব করেছেন। 2030 সাল পর্যন্ত ট্যাক্স মুকুব করেছেন।
যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত লাইন দিয়ে পড়েছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো কেউ লাইসেন্স পায়নি। একমাত্র উনি 3 মাসের মধ্যে অনুমোদন নিয়ে বেরিয়ে যান। এগুলো সবই আপনাদের কাগজে বেরিয়েছে। অর্থাৎ আমি যা যা বলেছিলাম সেই সময় আপনারা কেউ বিশ্বাস করেননি। এখন আপনাদের যে স্মৃতিটা উস্কে দিলাম, আমার পুরোনো ভিডিওগুলো আপনারা খুঁজে দেখুন, সেখানে প্রত্যেক কটা কথা কিন্তু লেখা রয়েছে শুধু ওই 128 কোটি টাকাতে। 128 কোটির প্রুফটা আমার কাছে গতকালকে এসে পৌঁছেছে। পৌঁছানোর পর আমি এটাকে বলছি, কারণ যদি মামলা করেন তাহলে পরে সে মামলা লড়ার মতো ক্ষমতা কিন্তু আমার আছে। আমি একেবারে ওপেন চ্যালেঞ্জ করছি বিএনপি সরকারকে এবং ইউনূসকে, যে যদি এটা মিথ্যে প্রমাণিত করতে পারেন 128 কোটি টাকা আপনারা ঘুষ খেয়েছেন সেই কোম্পানির কাছ থেকে, যার নাম আমি বলছি না, ভবিষ্যতে দরকার হলে বলে দেব, তার কাছ থেকে 128 কোটি টাকা ঘুষ নিয়েছেন, তার প্রত্যেকটা ডকুমেন্ট আমার কাছে আছে, প্রত্যেকটা ডকুমেন্ট আছে। তার জন্যই এত শিশু মৃত্যু হওয়ার সত্ত্বেও না সরকারের পক্ষ থেকে, না পার্টির পক্ষ, রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা শব্দ করা হচ্ছে না। কারণ সবাই মিলে তো খেয়েছে। সবাই মিলে যদি খেয়ে থাকে তাহলে কে কার ঘাড়ে দোষ দেবে? আগে তো বলেছিল সব আমরা জানি না, আমরা জানি না, পরে স্বীকার করলো যে হ্যাঁ আমরা জানি, যে ইউএসএর সঙ্গে যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা হয়েছিল। তারপরে ওই যে $12 বিলিয়ন যেটা এসছিল, সেই $12 বিলিয়ন ভাগাভাগিটা হয়েছিল। এখন যখন ইউনূস বলছে যে $12 বিলিয়ন তো ভাগ তো তোমরা নিয়েছো, তাহলে তোমরা এখন বলছো না কেন যে তোমরা জানতে? তখন বাধ্য হয়ে ঢোক গিলে বলতে হয়েছে আমরা জানতাম। অর্থাৎ এই বাংলাদেশ হচ্ছে চোরের রাজত্ব। তাই আমি বলি যে এই বাংলাদেশকে গড়তে গেলে একমাত্র শেখ হাসিনা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যিনি এই বাংলাদেশকে পুনর্গঠন করতে পারেন। এদের তো ক্ষমতাই নেই, কারণ এরা সবকটা চোর, বাটপার, চিটিংবাজ। একটা চোর বাটপারকে সরিয়েছে, আর একটা চোর বাটপার এসে বসে গেছে। তার নাম তো এমডি খাম্বা তারিখ ছিল, এখন আর কি নাম হবে ভগবান জানে। তিনি এখন খাল কেটে বেড়াচ্ছেন, আর দেশের শিল্পের উন্নতির কথা বলছেন না, শিক্ষার কথা বলছেন না, চিকিৎসা ব্যবস্থার কথা বলছেন না, শিশু মৃত্যুর কথা বলছেন না। উনি কেবল এদিক ওদিক বকে যাচ্ছেন। ওনার যে সমস্ত এজেন্ডা আছে, যারা 2001 সালে তার উপরে অত্যাচার করেছিল 1-6, সেই সময়তে যা হয়েছিল সেই সময়তে তার প্রতিশোধটা উনি এখন নিচ্ছেন। উনি কাজের কাজ কিছু করছেন না। এইভাবে চলতে থাকলে ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না, আর শেখ হাসিনাও চুপ করে বসে থাকবেন না। শেখ হাসিনা ভেতরে ভেতরে সব জানেন, সব উনি দেখছেন, এবং ভেতরে যে পর্দার আড়ালে কত খেলা চলছে আপনারা কেউ বুঝতে পারবেন না। আমি সবটা জানিও না, আর জানলেও বলার মতো জায়গায় আমি নেই, সুতরাং আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না। তবে শিশু মৃত্যু নিয়ে একটা তদন্তের কথা, তদন্ত কমিশনের কথা অন্তত যদি বুকে হাত ঠুকে, যদি পয়সা না খেত বুকে হাত ঠুকে বলতে পারতো আজকে আমরা একটা তদন্ত কমিশন করছি যারা শিশু মৃত্যুর তদন্ত করবে। বলবে না এরা, কারণ নিজেদের পকেট গরম হয়েছে। এখন 10% আর 20% কমিশন নয়, এখন আধা আধি 50-50, 50-50% এ হয়। জামাতের একটা আইডিওলজি আছে, তারা আইডিওলজির পেছনে দৌড়ায়, তারা টাকা খরচা করে, টাকা কিন্তু টাকা ঝাড়ে না। আর এরা হচ্ছে ছাড়া পার্টি, পুরো ছেড়ে ফাঁক করে দিচ্ছে বাংলাদেশকে। আরো কত টাকা মারবে ভগবান জানে। সবাই ভালো থাকবেন। আমাদের দেশের এখন যে গণমাধ্যম, সেটা প্রিন্ট মিডিয়া হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া হোক, এই গণমাধ্যমের উপর মানুষের যে বিশ্বাস এবং আস্থা, এটি একেবারে তলানিতে। এখানে সত্য ছাপা হোক, মিথ্যা ছাপা হোক, এটা আসলে কোনো মিন করে না। ফেসবুকে কি বলা হলো, ইউটিউবে কে কোন কন্টেন্ট তৈরি করলো, লিঙ্কডইনে কে কী ধরনের কথাবার্তা বললেন, কিংবা এক্স হ্যান্ডেলে কোন তথ্য আসলো, মানুষ উন্মুখ হয়ে থাকে এই সকল কথাবার্তা শোনার জন্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো যে আমাদের এই সময়টিতে বেশিরভাগ মানুষ সত্য শোনার চাইতে
তারা গুজব শুনতে পছন্দ করে। আপনি খুব সত্য কথা বললেন, কোরআন হাদিসের কথা বললেন, কিংবা খুব শান্তি, ওম শান্তি ওম শান্তি ধরনের কথাবার্তা বললেন, এগুলো মানুষ শুনবে না। আপনি কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব, সংঘাত, বিবাদ, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, এই সর্বনাশ হয়ে গেল, আজ এটা খারাপ, ওটা খারাপ ইত্যাদি যে সকল নেতিবাচক খবর রয়েছে, এগুলোর প্রতি বেশিরভাগ মানুষের এখন প্রবল আগ্রহ। আর দুরন্ত বেগে মানুষ মিথ্যার পেছনে ছুটে। এই যে একটা অচল অবস্থা মানুষের মন এবং মননে, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি যখন তৈরি হয়, তখন একটি দেশ জাতি তার যে নির্ধারিত গন্তব্য, সেটা কতটা ধ্বংসাত্মক হয় এটি ভিন্ন প্রসঙ্গ। আজকের যে শিরোনাম, সেই শিরোনাম নিয়ে আলোচনা করব এই কারণে যে বাংলাদেশে আওয়ামী লীগ 35% লোক আওয়ামী লীগ করতো যখন তারা ক্ষমতায় ছিল। এই গত 17-18 মাসে অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে গেছেন, অনেকে মনের মধ্যে সরিয়াতে আওয়ামী লীগ, নতে নৌকা, তালিব্য সতে শেখ হাসিনা, বতে বঙ্গবন্ধু, এই জিনিসগুলো পোলাপনের মতো সারাক্ষণ জিকিরাজকার করে। আর আওয়ামী লীগ জামানাতে যারা সুবিধাভোগী ছিল, তাদের একটা বিরাট অংশ সুর পাল্টে ফেলেছেন, ভোল পাল্টে ফেলেছেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা দাবিদার ছিলেন তাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। অনেকে আবার এখন যে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় আসছে, তাদের সঙ্গে আসলে ভোল পাল্টে একত্র হয়ে গেছেন। কিন্তু সেই লোকের সংখ্যা কত? 5 ভাগ, নট মোর দ্যান দ্যাট। তাহলে 35 ভাগ থেকে যদি আপনি 5 ভাগ বাদ দেন, তাহলে থাকে 30 ভাগ। অন্যদিকে ধরুন জাতীয় পার্টি, এরপর আওয়ামী লীগ জোটে যে সকল বাম সংগঠন ছিল, তারপর কিছু মানুষ ওরা দল করতেন না, কিন্তু শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পছন্দ করতেন। এদের সংখ্যা তো আসলে কোনো অবস্থাতেই 20 ভাগের কম ছিল না। আর এই লোকগুলোর একটি অংশ কিন্তু কমেনি, তারা রয়ে গেছেন। তাহলে কি হলো? এদিকে রইল 20 ভাগ আর এদিকে রইল 50 ভাগ। এই 50 ভাগ লোক, অর্থাৎ আওয়ামী লীগের 30 ভাগ আর আওয়ামী লীগের বাইরে 20 ভাগ, এই 50 ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কী কী ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন, তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে। বাকি যে 50 ভাগ, এই 50 ভাগ এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে। বিএনপির দিকে অর্ধেক 25 ভাগ, আর জামাত এবং তাদের যারা সহযোগী তাদের মধ্যে চলে গেছে 25 ভাগ। আবার বিএনপির পক্ষে যে 25 ভাগ আছে, এটাও যদি আপনি ভাগ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে যারা ক্ষমতা পেলেন, সুযোগ সুবিধা পেলেন, পদ পদবি পেলেন, তাদের একটা অংশ, আর আরেকটি অংশ রয়েছে আফসোস লীগ, যারা পাননি। তো তারা বিভিন্ন নেতিবাচক কথা বলছে, দীর্ঘশ্বাস ফেলছে, সরকারের পদে পদে ভুল ধরার চেষ্টা করছে, এবং ঘরের মধ্যে থেকে তারা পরের কথা বলে যাচ্ছেন। ফলে বোঝার চেষ্টা করুন যে আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে কী ধরনের একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে কি হলো? সত্যর দিকে কেউ ধাবিত হচ্ছে না, বাস্তবতার দিকে কারো কোনো নজর নেই। কোথায় গুজব আছে, কোথায় মিথ্যা কথা আছে, কোথায় গল্প আছে, কোথায় কাহিনী আছে, এসব নিয়ে মানুষ ভীষণ রকম ব্যস্ত। এবং এরই ধারাবাহিকতা আজকে যে শিরোনামটি দিয়েছি, সেই শিরোনামে সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন ইউটিউবে এবং অন্যান্য সামাজিক মাধ্যমে, ফেসবুকে, তাদের মধ্যে বেশ কয়েকজন আছেন গুরুত্বপূর্ণ। তারা একটি খবর প্রচার করছেন, সেটি হলো বাংলাদেশের বর্তমান সরকারকে জাতিসংঘ নাকি, আবার আমি নাকি বলছি বিকজ এটা সামাজিক মাধ্যমের খবর, আমার কাছে কোনো তথ্যপাত্র নেই। তো তারা নাকি জনাব তারেক রহমান সাহেবকে খুব কঠিন ভাষায় চিঠি দিয়েছে। কোন ক্ষমতা বলে, কোন বিধি বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, সত্য মিথ্যা জানি না। আবার এ ধরনের চিঠি একাধিকবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয়েছে, এই ধরনের প্রচারও ছিল। তো ইউনূস জমানাতে এ ধরনের প্রচার এবং প্রোপাগান্ডার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। আবার এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ধরনের খবর ছড়াচ্ছেন, সেই খবর নিয়েও কিন্তু এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি। ক্ষমতা কেন্দ্রিক যে প্রেস এবং মিডিয়া রয়েছে, এবং ক্ষমতাকে তোয়াজ তদবির করা যে সাংবাদিকরা রয়েছে,
তারা খুব সুকৌশলে এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন। আর এগুলো যত বেশি এড়িয়ে যাচ্ছেন, তত বেশি সামাজিক যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ইউটিউব বা অন্যান্য যে গণমাধ্যম নয়, সামাজিক মাধ্যম যারা প্রভাবশালী, তারা এই বিষয়গুলোকে আবার সামনে টেনে নিয়ে আসছেন। ফলে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে আওয়ামী লীগের যে অপরিহার্যতা, প্রয়োজনীয়তা, এটি মানুষের মন এবং মস্তিষ্কে ছড়িয়ে যাচ্ছে। এটা যে কতটা গুরুত্ব, সেই গুরুত্ব বিএনপি বুঝতে পারেনি, কিন্তু জামাত বুঝতে পেরেছে। তো জামাত যখন বুঝতে পেরেছিল, বুঝতে পারার কারণে তাদের একটা বিরাট বট বাহিনী ছিল। সেই বট বাহিনী অবিরতভাবে গত 4-5 বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা ছাড়াতো। কিন্তু তারেক রহমান সাহেব ক্ষমতা লাভের পর, বিশেষ করে তিনি যখন বাংলাদেশে এলেন 25 তারিখে, এরপর থেকে জামাতের যে বট বাহিনী, তাদের প্রচার এবং প্রোপাগান্ডার ধরন সামান্য আওয়ামী লীগের দিকে সামান্য আছে, আর বাকি বেশিরভাগ সময় এখন তারা বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের পরিবারের বিরুদ্ধে। সেই সাবেক 1-11 সময়টিতে কী কী হয়েছে, তার আগে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি কী কী ভুল করেছে, আবার এখন বিএনপির লোকজন কি করছে, এগুলোকে ঠাট্টা, মশকরা, টিটকারি, স্যাটায়ার, প্রতিটি ভাষায় কার্টুন দিয়ে, গল্প দিয়ে, কাহিনী দিয়ে, মিথ্যাচার দিয়ে বা সত্য এবং মিথ্যার সম্মিলন ঘটিয়ে মানুষের মনে বিএনপি সম্পর্কে এরকম একটা ধারণা তৈরি করে ফেলা হচ্ছে যে এ সরকার চালাতে পারবে না, এ সরকার বেশি দিন যাবে না। তারেক রহমান সাহেব আসলে কী করতেছে আমরা কিচ্ছু বুঝতেছি না, ভালো হচ্ছে না, এটা করার কি দরকার ছিল? মানে একটা রাষ্ট্র এবং একটা সরকারের যত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সব গুরুত্বপূর্ণ কাজকে জনগণের দৃষ্টিতে বিচার, বিশ্লেষণ এবং বিবেচনায় অপ্রয়োজনীয়, অপ্রান্তীয় বলে প্রচার করা হচ্ছে। আর অন্যদিকে যারা দায়িত্ব পালন করছে, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, মানসিকভাবে তাদেরকে ভেঙে ফেলা ইত্যাদি প্রচার এবং প্রোপাগান্ডার মধ্যেই সরকারের প্রায় 40 দিন অতিবাহিত হতে চলেছে। এই 40 দিনের মধ্যে আমরা শুধুমাত্র সরকার এটা করবে, ফ্যামিলি কাট করবে, ওটা করবে, খাল কাটবে, বড় বড় পরিকল্পনার কথা শুনেছি। দ্বিতীয় যমুনা ব্রিজ হবে, দ্বিতীয় পদ্মা ব্রিজের মতো মেগা প্রকল্প হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আর যেটা হয়, রাজনৈতিক সরকার আসলে, বাংলাদেশের মতো রাষ্ট্রে ব্যাপক ফলক পরিবর্তন হয়। যে আন্তর্জাতিক বিমানবন্দর আবার আসবে, তারপর চন্দ্রিমা উদ্যান আবার জিয়া উদ্যান হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয়গুলো, এগুলো পুরোদমে চলছে। আবার অন্যদিকে আওয়ামী লীগের যারা লোকজন আছে, তারাও তো এই যে সরকারের দুর্বলতা, তারা তো বুঝে 17 বছর তারা কন্টিনিউয়াসলি সরকার চালিয়েছে। তো এই যে 16-17 বছর তাদের সরকার চালানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে সরকারের দুর্বলতা, এবং এখন তারা ক্ষমতাহীন, তারা বুঝে যে সরকারের কোন কোন জায়গাতে ব্যথা আছে, বেদনা আছে, তারা এই রাষ্ট্রটি রেখে গেছে, কোন কোন জায়গাতে কোন অবস্থায় রেখে গেছে, এটা তাদের মুখস্থ। এই জায়গাতে শক্তি আছে, এই জায়গাতে ঘা আছে, অভিঘাত আছে, এই বিষয়গুলো জেনে তারা তো নাকে তেলে ঘুমাবে না। তারা এই জায়গাগুলোতে আঘাত হানবে, এমনভাবে আঘাত হানবে যেন সরকার পর্যদস্ত হয়, বিপর্যস্ত হয়, এবং সেই কাজটি হয়তো তারা শুরু করে দিয়েছে। এখন এগুলো সরকার কীভাবে মোকাবেলা করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমি যে শিরোনামটি এটা বলেছি যে জাতিসংঘ কিংবা ধরুন মার্কিন প্রশাসন কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে অন্য যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, প্রায় সকল সংস্থার সাথে আওয়ামী লীগের এই গত 15 বছর, 16 বছরে তাদের একটা নিদারুণ সম্পর্ক হয়েছিল। মার্কিন প্রশাসনকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করতে হয়, জাতিসংঘকে কিভাবে দলের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে ব্যবহার করতে হয়, এই পলিসি তাদের জানা আছে। এই কাজ করার জন্য যে টাকা দরকার, সেটা তাদের আছে। এই কাজ করার জন্য দেশে এবং দেশের বাইরে যে লোকবল দরকার, সেটা আছে। কাজে তারা এরকম কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং আপনারা ইতিপূর্বে জানেন যে যখন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, তখন তো জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি বয়সে অনেক নবীন ছিলেন, অভিজ্ঞতা ছিল একেবারে কম। কিন্তু তারপর ওই সময়টাতে মার্কিন লবিস্ট গ্রুপগুলোর সাথে এবং বিভিন্ন লবিস্ট ফার্মের সাথে সজীব ওয়াজেদ জয় যে গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিলেন, এবং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট, মার্কিন যেটাকে বলা হয় হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, তারপর মার্কিন যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস, পেন্টাগন, হোয়াইট হাউস, বিভিন্ন গভর্নর অফিস, বিভিন্ন কংগ্রেসম্যানের অফিস, এইগুলোতে সরকার বিরোধী, অর্থাৎ তৎকালীন জামাত এবং জোট সরকার বিরোধী একটা, যাকে বলা হয় প্রোপাগান্ডা, তারা এস্টাবলিশ করতে পেরেছিল। ফলে কী হলো, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে। এখানে আল কায়দা কিংবা তালিবানদের চেয়েও বৃহত্তর শক্তিশালী একটি পক্ষ, যা কিনা আমেরিকার জন্য মানে মারাত্মক
সমস্যার সৃষ্টি করবে, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তখন ওই মার্কিন লবিস্ট গ্রুপরা সজীব ওয়াজেদ জয় এবং আওয়ামী লীগের পক্ষে কাজ করে পুরো মার্কিন প্রশাসনে সেটা তৈরি করে ফেলেছিলেন। ফলে জামাত, বিএনপির বেশ কয়েকজন শীর্ষ নেতা ইনক্লুডিং তারেক রহমান সাহেব সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর, মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং তাদের যে সামরিক বাহিনী এবং তাদের যে সকল গোয়েন্দা সংস্থা রয়েছে ইনক্লুডিং FBI, এ সকল প্রতিষ্ঠানে বিএনপি, জামাত এবং তারেক রহমান সাহেবের যে ভাবমূর্তি, এটা আওয়ামী লীগ সে আজ থেকে প্রায় 20 বছর আগে কতটা ক্ষতি করতে পেরেছিল, সেই ক্ষতির রেশ এখনো কিন্তু বিএনপি কাটিয়ে উঠতে পারেনি। তো কাজেই সেই বিএনপি ক্ষমতায় এসছে, আর আওয়ামী লীগ গত 20 বছরের অভিজ্ঞতা, মানে সেই যে সময়টাতে তারা বিএনপির বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে আজ পর্যন্ত যদি আপনি ধরেন 20 বছর কম করলে, এর মধ্যে 17 বছর বা 16 বছর তাদের ক্ষমতাকালীন সময়, আর বাকি 4 বছর হলো বিএনপি জামাত জোটের ক্ষমতাকালীন সময় এবং 111-এর সময়। তো এই সময়টিতে তারা যে কাজ করেছে সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে, সেই কাজ কি এখন বন্ধ আছে? আমার তো মনে হচ্ছে না। সেই কাজগুলো তারা বরং আগের থেকে আরও বেশি করবে। আর এই কথাগুলো আমি বলছি কারণে যেন সরকার সতর্ক হতে পারে, সরকারের লবিস্ট নিয়োগ করতে পারে। এবং আমেরিকাতে যে সমস্ত লোকজন গত 16-17 বছর ধরে বিএনপির পক্ষে কাজ করেছে, বিএনপির লোকজন যদি তাদেরকে ভুলে যায়, তুচ্ছ এবং তাচ্ছিল্য করে, তাহলে এই লোকগুলো কি আওয়ামী লীগ কিনে নেবে? আমেরিকাতে যারা বিএনপি লবিস্ট গ্রুপ ছিল তাদেরকে আওয়ামী লীগ কিনে নেবে, মানে বাংলাদেশে আওয়ামী লীগ, বাংলাদেশি আমেরিকান, এরা বিএনপির সাপোর্টার। এবং তখন পুরো পরিস্থিতি কীভাবে বুমেরাং হবে, আশা করি বিএনপি যারা কর্তা ব্যক্তি তারা অনুধাবন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।